আজকালকার দিনে যেখানে সবাই এসব রাস্তার নোংরা বাচ্চাদের দেখলে নাক কুঁচকে নেয়, সেখানে এই মেয়ের গাড়ি, পোশাক, চাল চলন দেখে মনে হচ্ছে কোনো বড় বাড়ির মেয়ে হবে। তাও কত সুন্দর অনায়াসে শিশুটিকে কোলে তুলে নিল। মনে এতটুকু অহংকার অনীহা নেই। আবির সবকিছু অনেক আগ্রহ নিয়ে দেখছে। মেয়েটা সাদা টপসের সাথে ডেনিম জিন্স প্যান্ট পরা, তার সাথে সুন্দর করে হিজাব বাঁধা, যার কারণে মেয়েটার মুখ দেখতে পায় না আবির। মেয়েটা শিশুটিকে কোলে নিয়ে পাশের চায়ের দোকানের বেঞ্চের ওপর বসিয়ে দেয়। দোকান থেকে একটা পানির বোতল কিনে এনে শিশুটিকে পরম যত্নে মুখ ধুইয়ে দিতে লাগে। আবির মুগ্ধ হয়ে মেয়েটির করা কাজ দেখছে। শিশুটির মুখ ধুইয়ে দেওয়ার পর কি যেন বলে শিশুটিকে মেয়েটা, সেসব আবির শুনতে পায় না। তবে তাদের ভাবভঙ্গি দেখে আবির বুঝতে পারে মেয়েটা হয়তো শিশুটিকে কিছু খাবে নাকি, তাই জিজ্ঞাসা করেছে। আর শিশুটিও খেতে চাচ্ছে। মেয়েটি ওর স্কুল ব্যাগ থেকে টাকা বের করে শিশুটির পছন্দ মতো সব খাবার কিনে দেয়। শিশুটি খাবার দেখে অনেক খুশি মনে সেগুলো নিয়ে খেতে লাগে। আর মেয়েটা শিশুটির দিকে তাকিয়ে ওর খাওয়া দেখছে। মুখে হিজাব বাঁধার কারণে মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, তবে মেয়েটার চোখের ভাষায় বোঝা যাচ্ছে শিশুটিকে খেতে দেখে তার মনে যেন এক পরম আনন্দ তৃপ্তি হচ্ছে। বিষয়টা দেখে আবির সত্যিই মুগ্ধ হয়। একটা ক্ষুধার্ত শিশুকে খাইয়েও যে পরম তৃপ্তি পাওয়া যায়, তা এই মেয়েটাকে না দেখলে হয়তো জানতে পারত না আবির। আবির হঠাৎ মোবাইল বের করে সেই মুহূর্তের একটা ছবি তুলে নেয়। নিজের এহেন কাজে নিজেই অবাক হয় আবির। সে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালো করে তাকায়নি। ছবি তোলা তো অনেক দূর, সে একাজ কিভাবে করল? কারো বিনা অনুমতিতে ছবি তোলাটা একটা অনৈতিক কাজ। আর যদি কোনো মেয়ে হয় তাহলে তো আরো বেশি অনৈতিক কাজ। এটা জানার পরেও কিভাবে এমন কাজ করল সে, যার অস্তিত্বে প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে তার মাহি? আর আজ সে কিনা নিজের অজান্তেই একটা মেয়ের ছবি নিজের ফোনে বন্দি করে নিল। কি হয়ে গেল হঠাৎ আমার, ভেবেই ছবিটি ডিলিট করার জন্য গ্যালারিতে ঢুকে ছবিটির দিকে তাকিয়ে তার মনে হয় ছবিটির মেয়ে তার অনেক চেনা, অনেক আপন। তার হাত কাঁপছে ছবিটি ডিলিট করতে। অতঃপর ভাবে ছবিটি থাক, মেয়েটিকে খুঁজে বের করে বিনা অনুমতিতে তার ছবি তোলার জন্য সরি বলে নিব। ভেবেই ফোন সাউন্ডে রেখে আবারও সামনের দিকে তাকায়। আবির দেখে শিশুটির মা ও ওখানে দাঁড়িয়ে তার বাচ্চার এভাবে যত্ন নেওয়া দেখে সে মেয়েটার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছে। মেয়েটি ময়লা কাপড় শিশুটির মাকে জড়িয়ে ধরলেন। আবির যেন আরও এক ধাপ অবাক হলো মেয়েটির এহেন কাজে। মেয়েটি তার স্কুল ব্যাগে থাকা অবশিষ্ট একটা 500 টাকার নোট শিশুটির মায়ের হাতে দেয়। তারপর কি যেন বলে শিশুটির মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়িয়ে নিজের গন্তব্যের জন্য গাড়িতে উঠে বসে। তখনই পেছন থেকে আসা হর্নের শব্দে আবিরের ধ্যান ভাঙে। আবির সামনে তাকিয়ে দেখে সিগন্যাল গ্রিন হয়ে গেছে, আর মেয়েটার গাড়ি আপন গতিতে ছুটছে তার গন্তব্যে। আবির তাড়াতাড়ি করে গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে মেয়েটার গাড়ির পেছনে নিজের গাড়ি চালিয়ে মেয়েটার গাড়ি ফলো করতে লাগে। ও এসব কেন করছে তা নিজেও জানে না, তবে কেন যেন মেয়েটাকে নিয়ে কৌতূহল বাড়ছে ওর মনে। মেয়েটাকে নিয়ে আরো জানতে ইচ্ছে করছে। মেয়েটার প্রতি আগ্রহ বাড়ছে ওর। কিছুটা পথ যেতেই মেয়েটার গাড়ি হঠাৎ থামতে দেখে আবির ভাবে সে মেয়েটাকে ফলো করে আসছে। এটা হয়তো মেয়েটা বুঝতে পেরে গেছে, তাই সে মেয়েটার গাড়ির কয়েক মিনিট পিছে রাস্তা ঘেঁষে ধীরে ধীরে গাড়ি চালাতে থাকে, যাতে কেউ সন্দেহ না করে। আবির হঠাৎ সামনে তাকিয়ে দেখে মেয়েটা গাড়ি থেকে নেমে এক বৃদ্ধ লোকের হাত ধরে তাকে রাস্তা পার হতে সাহায্য করছে। বৃদ্ধ লোকটা ও খুশি হয়ে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়। মেয়েটিও তার গাড়িতে উঠে বসে আবারও গাড়ি ছুটছে আপন মনে তার গন্তব্যে। কিছুক্ষণ পর মেয়েটি আবারও গাড়ি থেকে নামে। একজন গর্ভবতী মহিলাকে অনেকগুলো বাজারের ব্যাগ নিয়ে যেতে দেখে মেয়েটি এগিয়ে বাজারের ব্যাগগুলো তার হাতে নিয়ে মহিলাটিকে কি যেন বলে মহিলাটি ও খুশি হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তারপর মেয়েটি বাজারের ব্যাগগুলো গাড়িতে রেখে আবার যায় গর্ভবতী মহিলার কাছে।
গিয়ে তাকে খুব সাবধানে ধরে এনে গাড়িতে বসায়, তারপরে নিজেও বসে ড্রাইভারকে বলে মহিলাটির বাড়িতে দিয়ে আসে। এভাবে যেতে যেতে মেয়েটি অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করছে। আর আবির যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে মেয়েটাকে দেখে। এখনকার দিনে এমন পবিত্র মনের মানুষ কেউ আছে, সেটা দেখে আবিরের মনে এক অজানা অনুভূতি হানা দেয়। বুঝতেই বুকের ভেতর হৃৎস্পন্দনের গতি বেড়ে যায়। পর মুহূর্তেই সে এসব কি অনুভব করছে বুঝতে পেরে বলে, আবির, না নো নেভার। আবির, নিজেকে সামলা তুই। এত বছর ধরে অপেক্ষা করেছিস তোর পরীর জন্য, শুধুমাত্র কাজ থেকে ভালোবাসি কথাটা বলবি বলে। আর আজ দেশে ফিরতে না ফিরতে অন্য একটা মেয়েকে দেখে তার জন্য তোর মনে অনুভূতি সৃষ্টি করছিস। না নেভার আমৃত্যু, আমি শুধু মাহির, আর আমৃত্যু তুই শুধু আমার মাহি। শি ইজ দ্য ওনে মাই কুইন, হি ইজ আবারস কুইন উইথ মাহি। মাহি ব্যতীত আমার মনের রাজত্বে কেউ রাজত্ব করতে পারবে না। মাহি ব্যতীত আমার জন্য অন্য কেউ, এটা ভাবা ও পাপ। শো অঙ্গে মে ফেকশে পড়ে ভেবেই গাড়ি স্টার্ট দিতে যাবে, তক্ষুনি তার বন্ধু আকাশ গাড়ির সামনে এসে বাইক থামায়। আকাশকে দেখে আবির বেশ খুশি হয়ে যায়। সে গাড়ি থেকে নামে, আকাশ ও বাইক থেকে নেমে আবিরকে জড়িয়ে ধরে। এত বছর পর প্রিয় বন্ধুকে কাছ থেকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয় আকাশ। এদিকে মেয়েটির গাড়ি আপন গতিতে চলে যায় তার গন্তব্যে, আর দেখা যায় না তাকে। আকাশ, আবির গাড়ি সাইড করে পাশের দোকান থেকে 2 কাপ চা হাতে রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে গল্প করছে। বেশ কিছুক্ষণ গল্প করে চায়ের বিল পরিশোধ করে তারা দুজনেই চলে খান বাড়ির উদ্দেশ্যে। খান বাড়ির পরিবারের সবাই লিভিং রুমে বসে গল্প করছে। চা জল খাবারের সাথে মেতে উঠেছে খান বাড়ির সদস্যরা। আবির মেইন গেট এ গাড়ি নিয়ে ঢুকতেই দারোয়ান তাড়াতাড়ি করে গেট খুলে দেয়। আবির গাড়ি পার করে বাড়ির ভিতরে যেতে নিলে খেয়াল করে সেই মেয়েটির গাড়ির মতো হুবহু গাড়ি তাদের বাসার সামনে পার্ক করা। একরকম গাড়ি অনেকেরই থাকতে পারে ভেবে আকাশকে নিয়ে বাড়ির ভিতরে যায়। সবাই লিভিং রুমে বসে গল্প করছে, তখনই ভিতরে প্রবেশ করে আবির আর আকাশ। সবার চোখ যায় ওদের উপর। আবিরের হাতে ব্যান্ডেজ করা নজর পড়ে এরশাদ খানের। এরশাদ খান, কিরে আবির, সেই যে এয়ারপোর্ট থেকে বললি তোমরা বাড়ি যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এখন বাসায় আসার সময় হলো। আর তোর হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা কেন? এই কথা শুনে সবাই তাকায় আবিরের হাতের দিকে, আর রান্নাঘর থেকে ছুটে আসে আবেদা খান। কি হয়েছে আমার ছেলের? বুকের ভিতর ছ্যাঁত করে উঠে তার। আবেদা খান ছেলের সামনে এসে ছেলেকে জড়িয়ে ধরে আবির ও তার মমতাময়ী মাকে জড়িয়ে ধরে। সেই 9 বছর আগে তার মাকে ছুঁয়েছিল। আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল। আবিরের মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে। এত বছর পর ছেলেকে দেখছে, তাও হাতে ব্যান্ডেজ করা। আবির তার মাকে শান্ত করার চেষ্টা করছে। আবির, আরে আম্মু, কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি, কিন্তু তুমি এভাবে কাঁদলে আমি আর ঠিক থাকবো না। ছেলের কথায় আবেদা খান চোখ মুছতে মুছতে বলে, তোর কি হয়েছে বাবা? হাতে ব্যান্ডেজ করা কেন? আর দেশে আসতে না আসতে কি এমন কাজ পড়লো যে বাসায় না এসে সেখানেই আগে যেতে হলো? আবির, তেমন কিছু না, হাতে একটু লেগেছে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তখনই ড্রাইভার ভিতরে এসে বলে, স্যার, গাড়িতে একটা লাগেজ আছে, আমি কি ভিতরে নিয়ে আসব? আহনাফ খান বলে, হ্যাঁ ভিতরে নিয়ে এসো। ড্রাইভার চলে যায়। আবিরের লাগেজের কথা খেয়াল আসতেই দৌড়ে যায় গাড়ির কাছে। আবিরের এমন দৌড়ে বাহিরে যাওয়া দেখে সবাই ও আবিরের পেছন পেছন বাইরে আসে। ততক্ষণে মিহির ও আহিরও ফ্রেশ হয়ে নিচে চলে আসে। সবাইকে বাইরে যেতে দেখে কি হয়েছে দেখার জন্য তারাও পেছন পেছন যেতে লাগে। ড্রাইভার যেই না দরজা খুলে লাগেজে হাত দিতে যাবে, আবির, স্টপ, ওই লাগেজটি ছুবে না। উপস্থিত বাড়ির সবাই যেন অবাক। আবির এগিয়ে গিয়ে যত্ন সহকারে লাগেজটি গাড়ি থেকে বের করে আনে। এক হাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে লাগেজ ধরা। আহির আর মিহির কিছুই বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। তারপরেও মিহির এগিয়ে গিয়ে বলে, মিহির ভাইয়া, আমি হেল্প করি, বলেই লাগেজটি ধরতে যায়। আবির, স্টপ, লাগেজটিতে হাত দিস না, আমি নিজেই নিয়ে যেতে পারবো, বলেই লাগেজটি নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। পরিবারের সবাই ও কিছু বুঝতে না পেরে চলে আসে। লিভিং রুমে এসে আবারও সবাই গল্প শুরু করে দেয়। খান বাড়ির 4 ছেলে একসাথে বসে আছে।
4 ছেলের সাথে খান বাড়ি আজ মেতে উঠেছে, দেখে মনে হচ্ছে এতদিন পর খান বাড়ি তার প্রাণ ফিরে পেয়েছে। এরশাদ খান এক পলক ছেলেদের দিকে তাকিয়ে হেসে বলে, এতদিনে আমাদের পরিবারটা পরিপূর্ণ হলো। রান্নাঘর থেকে নাস্তার প্লেট হাতে নিয়ে বের হয় আহাদের মা আয়েশা খান। নাস্তাগুলো ছেলেদের সামনে রেখে স্বামীর উদ্দেশ্যে বলে, আয়েশা খান, এখনো পরিবার পরিপূর্ণ হয়নি, সবে তো ছেলেরা বাড়ি ফিরল, এরপরে ছেলেরা বিয়ে করে যখন ঘরে বউ আনবে তখন আমাদের পরিবার সম্পূর্ণ হবে। আয়েশা খানের কথা শুনে এরশাদ খান বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এরশাদ খান আহনাফ খানের উদ্দেশ্যে বলে, এরশাদ খান ভাইজান, ছেলেরা তো দেশে ফিরেছে, এবার তাদের বিয়ে করিয়ে ঘরে বউ আনার ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই কথা শুনে আবির গম্ভীর গলায় বলে, চাচা কি শুরু করলেন? বাসায় এসেছি 1 ঘন্টা ও হয়নি, এরই মধ্যে বিয়ের কথা বলতেছেন। শুনে রাখেন, বাকিরা কি করবে জানি না, বাট আমি এখন বিয়ে করব না। ওরা করলে করতে পারে। এরশাদ খান আবিরের কথা শুনে বলে, এরশাদ খান, আবির বাবা তুমি হলে এই খান বাড়ির বড় ছেলে, তুমি বিয়ে না করলে ছোটরা কিভাবে করবে? আবির, কোথায় এমন নিয়ম আছে আমি বড় বলে আমাকেই আগে বিয়ে করতে হবে? ছোটরা আগে বিয়ে করতে পারবে না? এরশাদ খান, আমাদের সমাজের নিয়মটাই এমন বাবা, তুমি বিদেশ থেকে লেখাপড়া করে এসেছ, কিন্তু জন্ম তো এই গ্রামের মাটিতে, কয়েকদিন যাক গ্রামের সব রীতি নিয়ম সুন্দর মতো বুঝে যাবে। আবির, আপাতত আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না, তারপরেও যদি বিয়ের জন্য আমাকে জোর করা হয় তাহলে আমি আবারও বিদেশে চলে যাব। বলেই আবির উঠে দাঁড়ায়, লাকেজ হাতে নিয়ে পা বাড়ায় নিজের রুমের উদ্দেশ্যে। এদিকে নিজের রুমে বসে পড়ছিল মুনতাহা। সে হঠাৎ খেয়াল করে বিক একটা আওয়াজ ভেসে আসছে। সে শান্ত হয়ে আওয়াজটার প্রতিধ্বনি ঠিক কোথা থেকে আসছে বোঝার চেষ্টা করে। সে স্থির হয়ে কিছুক্ষণ বসে আওয়াজের উৎস ধরে হাঁটতে থাকে। সে মাহির রুমের সামনে এসে দাঁড়ায়। মুনতাহা দরজার বাইরে থেকে হালকা খুলে উঁকি মেরে দেখে মাহি হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে আর নাক ডাকছে। সে বুঝতে পারে এই বিকট আওয়াজ আসলে মাহি ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে সে হালকা মৃদু হাসে। পরমুহূর্তেই মুখের ভাব সিরিয়াস এনে মাহির রুমে প্রবেশ করে বলে, মুনতাহা, মাহি আপু তুমি এখানে ঘুমাচ্ছ, ওদিকে বাসার সবাই তোমাকে খুঁজছে। মাহি একটু নড়ে চড়ে ঘুম ঘুম কণ্ঠে বলে, তুই যা, আমি আরেকটু ঘুমাবো। মুনতাহা ও নাছোড়বান্দা মাহিকে না উঠিয়ে ছাড়বে না, তাই আবারও ডাকা শুরু করে, কিন্তু ঘুম পাগলি মাহির কান পর্যন্ত মুনতাহার ডাক যেন পৌঁছাচ্ছে না। সে বেঘুরে ঘুমাচ্ছে। মুনতাহা কিছু একটা ভেবে মাহির একটু কাছে গিয়ে বলে, মুনতাহা, মাহি আপু উঠো, বড় আব্বু তোমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে, আর বড় আব্বু ভীষণ রেগে আছে। বড় আব্বুর কথা শুনে মাহি ঘুমের রেশ কাটিয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসে চোখ কচলে মুনতাহার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে মুনতাহা? বড় আব্বু রেগে আছে কেন, আর আমাকেই বা খুঁজছে কেন? মুনতাহা, আমি কি জানি, আমাকে ডেকে বলল মাহি কোথায়। আমি বললাম আপু তো ঘুমাচ্ছে, তারপরে বলল যাও মাহিকে ডেকে নিয়ে আসো। আপু তুমি তাড়াতাড়ি চলো, না হলে বড় আব্বু আরো রেগে যাবে। মাহি আর কিছু না বলে দৌড়ে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে, আর মুনতাহা মাহির যাওয়ার পানে তাকিয়ে ফিক করে হেসে দেয়। আহনাফ খান যখন ফোন করে বলেছিল আবির আহাদ দেশে ফিরছে, তখন মুনতাহা বাসার সবার সাথে উপস্থিত ছিল, তাই সে জানে। কিন্তু মাহি সেই সময় কোচিং থাকায় কিছুই জানে না। কোচিং থেকে ফিরে ও মাহির কারো সাথে দেখা হয়নি, সে রুমে এসে ঘুমিয়েছে। তাই মাহিকে সারপ্রাইজ করা যাবে ভেবেই মুনতাহা মাহিকে এমন ভয় দেখিয়ে ঘুম থেকে উঠিয়েছে। তাছাড়া ও মাহিকে এমন কথা না বললে সে জীবনে ও ঘুম থেকে উঠত না। মুনতাহা মনে মনে বলে, আপুকে বেশ বোকা বানালাম, ভেবেই হাসতে থাকে। মাহি কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে রেডি করতে ব্যস্ত হয়ে পড়ে। মাহি এই খান বাড়ির সবার চোখের মণি, আহনাফ খান তো তাকে চোখে হারায়। আহনাফ খান তার ভাতিজিকে এলোমেলো অবস্থায় দেখা একদম পছন্দ করে না। বাকি দুনিয়া একদিকে তো তার ভাতিজি একদিকে। মাহি রেডি হয়ে আয়নায় নিজেকে একবার দেখে মুনতাহাকে কে বলে, মাহি দেখ তো সব ঠিক আছে কিনা, কেমন লাগছে আমাকে? মুনতাহা মাহির দিকে তাকিয়ে দেখছে, একটা সাদা রঙের 3 পিস পরা।
চুলগুলো খোলা যা হাঁটু অবধি, চোখে হালকা কাজল। মুনতাহা মাহিকে দেখে বলে, মাশাল্লাহ আপু, তোমাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, আমি মেয়ে হয়েই তোমার প্রেমে পড়ে গেলাম। মাহি মুনতাহার গাল টেনে বলে, মাহি ওরে আমার পাকনি বুনুটা, অনেক পাকা পাকা কথা বলেছ, এবার চলো। বলেই মুনতাহাকে নিয়ে চলে আসে লিভিং রুমে। দরজার কাছে এসেই মাহির হঠাৎ চোখ যায় সিঁড়ির দিকে, একজন স্বাস্থ্যবান সুপুরুষ দেহী হাতে লাগেজ নিয়ে উপরে উঠছে। শুধু পেছনটা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে লোকটি উপরে চলে যায়, আর মাহি মুনতাহাকে হালকা ধাক্কিয়ে ফিস ফিস করে বলে, মাহি। মুনতাহা ওই লোকটিকে লাগেজ হাতে উপরে কোথায় যাচ্ছে? মুনতাহা মুচকি হেসে বলে, মাহি আপু তুমি আগে ভিতরে চলো, সবটা দেখতে পাবে, বুঝতে ও পারবে। মাহি আর কথা না বলে ভিতরে যায়। ভিতরে গিয়ে আহনাফ খানকে সালাম দিয়ে সামনে তাকাতেই অবাক হয়ে যায়। সবার হাতে গিফট, আর পাশের সোফায় তার 3 ভাই বসে আছে। মাহি তো পুরোই অবাক। আহাদ এগিয়ে এসে মাহিকে বলে, আহাদ কি লিটিল পরি, কেমন লাগলো সারপ্রাইজ? মাহি ভাইয়া বলে আহাদকে জড়িয়ে ধরে আহাদ ও স্নেহের সাথে বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুনতাহা সোফায় বসে তার গিফটগুলো খুলে খুলে দেখছে। মাহি সেদিকে তাকিয়ে আহাদকে বলে, ভাইয়া আমার গিফট কোথায়? আহাদ মাহির দিকে তাকিয়ে করুণ সুরে বলে, তোর জন্য কিছু কেনার সময় পাইনি, তাই কিছু আনতে পারিনি। মাহির মন খারাপ করে বলে, ওহ। আহাদ বোনের দিকে এক পলক তাকিয়ে এগিয়ে গিয়ে লাকেজ থেকে একটা পুতুল বের করে বলে, আহাদ মাহি তোর জন্য এই পুতুলটা এনেছি। মাহি পুতুলটি নিয়ে তার বড় আব্বুর পাশে গিয়ে বসে। সবার হাতে অনেক দামি দামি গিফট, শুধু মাহিকে একটা পুতুল দিয়েছে, যা দেখে আবিরের মা বলে, আবেদা খান, মাহি কি এখনো ছোট আছে যে তুই ওকে খেলতে পুতুল দিলি? মাহির মন একটু খারাপ হয়ে যায়। সে মনে মনে বলে, সবার জন্য গিফট আনতে ভুল করেনি, আর আমার জন্য গিফট আনতে ভুলে গেল। কারো সাথে কথা বলবো না বলেই মাহি তার হাতে থাকা পুতুলটির দিকে তাকায়। পুতুলটা দেখতে অনেক সুন্দর, তাই মাহির কিছুটা ভালো লাগা ও কাজ করে। আহনাফ খান মাহির দিকে এক পলক তাকিয়ে আহাদকে বলে, আহনাফ খান, সবার জন্য কত গিফট আনলে, শুধু আমার মাহি মামুনির জন্য গিফট আনতে ভুলে গেলে, ভেরি ব্যাড। আহাদ আসলে চাচ্চু মাহির কথা খেয়াল ছিল না। আহনাফ খান, যাই হোক, আমি বিকেলে মাহিকে নিয়ে শপিং যাব। আমার মামুনির যা যা পছন্দ সব কিনে আনবো। এ কথা শুনে মাহি অনেক খুশি হয়ে যায়। হঠাৎ মুনতাহা মাহির হাতে থাকা পুতুলটি এক টানে নিয়ে বলে, মাহি আপু এই পুতুলটা আমি নিব, তোমাকে তো বড় আব্বু বিকালে শপিং করতে নিয়ে যাবে, তুমি এই পুতুল দিয়ে কি করবা? বলেই পুতুল নিয়ে মুনতাহা নিজের রুমে হাঁটা ধরে। মাহি ও উঠে গিয়ে মুনতাহার হাত থেকে পুতুলটি নিয়ে নেয়। মাহি, এটা আহাদ ভাইয়া আমার জন্য এনেছে, এটা আমার কাছেই থাকবে। এইভাবে 2 বোন পুতুল নিয়ে ঝগড়া করছে আর পুরো বাড়ি ছুটাছুটি করছে। তখনই আহনাফ খানের একটা কথা শুনে মাহি দাঁড়িয়ে যায়। আহনাফ খান, আকাশ তুমি তো ছিলে আবিরের সাথে, কি হয়েছে বলো? কোথায় গিয়েছিল আবির? কোথা থেকে আসলে তোমরা? আর আবিরের হাতে ব্যান্ডেজ করা কেন? আকাশ আঙ্কেল, আমি তো কিছু জানি না। মাঝ রাস্তায় আবিরকে দেখে বাইক থামিয়ে মন্টু কাকার চায়ের দোকানে কিছুক্ষণ গল্প করে ওর সাথেই এলাম, তাই সঠিক জানি না। মাহি যেন কিছুই বুঝতে পারছে না কি হয়েছে, তবে আবিরের নাম শুনে মাহির রাগ অভিমান দ্বিগুণ বেড়ে যায়। এই 9 বছরে একবারও আবিরের সাথে কথা বলেনি মাহি, এবং আবিরকে দেখে উনি। আবির অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু মাহি বলেনি। তারপরে আবির ও আর মাহির সাথে কথা বলার চেষ্টা করেনি। মাহি নিজের রুমে চলে যেতে গিয়ে ও গেল না, একটু এগিয়ে গিয়ে তার ভাই আর চাচার কথা মনোযোগ দিয়ে শুনছে। আহনাফ খান গম্ভীর কণ্ঠে মিহিরকে বলে, তোমরা 4 ভাই তো, ভাই কম বন্ধু বেশি, বিশেষ করে তুমি আর আবির তো অনেক ক্লোজ। তাকে বলে দিও মারপিট যেন না করে, আর তাকে এটা ও বলে দিও তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। সে এখন দেশে ফিরেছে, এবার 4 ভাই মিলে আমাদের ব্যবসার হাল ধরো। মাহি কিছুই বুঝতে পারছে না, দেশে আসতে না আসতেই কার সাথে মারপিট করলো মানুষটা। মাহি বারবার তার ভাই আর চাচ্চুর মুখের দিকে তাকাচ্ছে। মিহির আসলে বড় আব্বু ভাইয়া মারপিট তো করেনি, সামান্য একটু হাত কেটেছে, তাই হয়তো ব্যান্ডেজ করেছে। আহনাফ খান,
থাক, তার হয়ে তোমাকে আর মিথ্যা বলতে হবে না। কোনটা মারপিটের কাঁটা, কোনটা কেটে যাওয়া সেটা আমি বুঝি। মাহি আচমকা তার বর আব্বুকে বলে, মাহি, বর আব্বু কি হয়েছে? আবির ভাইয়া কার সাথে মারপিট করেছে? তখনই পাশ থেকে আহির গম্ভীর গলায় বলে, তুই তোর রুমে যা, এসব শুনতে হবে না। বাড়ির সবাই চুপ, আর মাহি ভাইয়ে ধমক খেয়ে মন খারাপ করে চলে যায় নিজের রুমে। আর এদিকে আবির নিজের রুমে প্রবেশ করে। এত বছর পর নিজের রুমটা দেখছে, সব আগের মতোই আছে, থাকবেই না কেন। আবিরের মা আবেদা খান প্রতিদিন রুম পরিষ্কার করে গুছিয়ে রাখে। আবির লাকেজ খুলে একটা টি শার্ট বের করে শাওয়ার নিতে চলে যায়। মাহি নিজের রুমে এসে মনে মনে বলতে থাকে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? দেশে আসতে না আসতেই মারপিট করা ও হয়ে গেছে। এই আবির ভাই তো দেখছি পাক্কা হিটলার। রাত প্রায় 11টা, সবাই নিচে ডিনার করতে এসেছে, শুধু মাহি ছাড়া। আহনাফ খান টেবিলে এক পলক চোখ বুলিয়ে মেরুনা খানকে জিজ্ঞাসা করে, মাহি কোথায়? ডিনার করবে না? আবেদা খান আবিরের পাতে মাংস তুলে দিতে দিতে বলে, আবেদা খান, ওর খিদে পেয়েছিল তাই আগেই খেয়েছে, এতক্ষণে হয়তো ঘুমিয়ে ও পড়েছে। আহনাফ খান আবিরের দিকে তাকিয়ে বলে, আহনাফ খান, আবির দেশে এসেছো, কয়েকদিন রেস্ট করো, তারপরে তোমরা 4 ভাই মিলে আমাদের ব্যবসার হাল ধরবে। এবার আমরা ব্যবসার কাজ থেকে অবসর নিব, সব তোমরা 4 ভাই সামলাবে। আবেদা খান রান্নাঘর থেকে পায়েসের বাটি টেবিলে রেখে বলে, আবেদা খান, তোমাদের মতামত ছেলেদের উপরে চাপিয়ে দিও না, ওদের ও তো ফিউচার নিয়ে কোনো প্ল্যান থাকতে পারে। আহনাফ খান, কি প্ল্যান থাকবে? সবার ইচ্ছা আমাদের মতো বিজনেস করা, কত মানুষ এই আশা নিয়ে বেঁচে আছে। আমরা 3 ভাই অনেক কষ্টে বিজনেসটাকে এই পর্যন্ত নিয়ে এসেছি। এখন বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে নাম্বার 1 আমাদের খান ইন্ডাস্ট্রিজ। দেশ বিদেশে সবাই চিনে আমাদের খান ইন্ডাস্ট্রিজকে। আবির তার বাবার কথা শুনে বলে, তোমরা অনেক কষ্ট করে বিজনেসটাকে এই পর্যন্ত এনেছো মানলাম, বাট আমাদের ও যে তোমাদের মতো একই বিজনেস ইন্টারেস্টিং থাকবে কে বলল? আহনাফ খান আবিরের দিকে তাকিয়ে বলে, তাহলে তোমরা কি করতে চাইছো? আবির খাবার খেতে খেতে ওর দেয়, আবির, আমি নিজে বিজনেস করব, নিজেই শুরু করব নিজের মতো করে। আহনাফ খান গম্ভীর গলায় বলে, আহনাফ খান, আর বাকিরা তোমাদের মতামত কি বলো? আহাদ আর মিহির কোনো কথা বলে না, কিন্তু আহির মাথা নিচু করে বলে, আমি রাজনীতি করি, তোমাকে বলা হয়নি? এই কয়েক মাসে এমপি চাচার সাথে থেকে সব শিখে নিয়েছি, এইবার ইলেকশনে আমি দাঁড়াবো। আহনাফ খান আহিরের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালেন। আহনাফ খান, হোয়াট, তোমার সাহস কি করে হয় রাজনীতিতে যোগ দেওয়ার? আবেদা খান তার স্বামী আহনাফ খানকে সান্ত্বনা সুরে বলে, আবেদা খান, শান্ত হও, তুমি এত চেঁচামেচি করো না, প্রেসার বেড়ে যাবে। আহনাফ খান, আবেদা, তোমাদের আদরের ছোট ছেলেকে বোঝাও এইসব রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনতে। আহনাফ খানের কথা শুনে আহিরের মন খারাপ হয়ে যায়। আবির এতক্ষণ তার বাবা ভাইয়ের কথা শুনেছে, কিছু বলেনি। আবির এবার আহনাফ খানের উদ্দেশ্যে বলে, আবির, আহির রাজনীতি করবে আর সামনের ইলেকশনে আহিরই দাঁড়াবে, স্বাভাবিক স্বরে বলে। আহনাফ খান, আমার কথার কি কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে? আবির, থাকবে না কেন, অবশ্যই আছে, তাই বলে তোমার ইচ্ছায় তো আর আহির ওর ভালো লাগাটা বাদ দিতে পারে না। আহনাফ খান টেবিল থেকে এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে বলে, আহনাফ খান, ঠিক আছে, আহির রাজনীতি করবে, কিন্তু তোমরা বাকি 3 ভাই মিলে আমাদের ব্যবসা দেখবে। আবির, তুমি আমাদের ব্যবসার পাশাপাশি তোমার বিজনেস করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আবির যেন এই কথাটা শোনারই অপেক্ষায় ছিল। আবির শান্ত স্বরে বলে, ঠিক আছে, তবে কিছু কথা আগেই বলে রাখি, না হলে পরে দেখা যাবে এটা নিয়ে আবার ঝামেলা করবে। আহনাফ খান, কি কথা বলো? আবির, আমি রাত করে বাড়ি ফিরলে কিছু বলতে পারবে না, কাজের জন্য অনেক সময় 2-3 দিন হয়তো বাইরে ও থাকতে হতে পারে। আহনাফ খান ঠিক আছে বলে নিজের রুমে চলে যায়। বাকি সবাই ও খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। আবিরের মাথায় চিনচিন ব্যথা করছে, এতটা পথ জার্নি করে এসেছে, তার উপরে দেশে আসতে না আসতেই একটা ঝামেলা করতে হয়েছে। আবির কিছু একটা ভেবে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। সে সিগারেট খায় না, তবে অতিরিক্ত টেনশনে থাকলে মাঝে মধ্যে খায়।
সিগারেট ঠোঁটে ধরে তাকায় ওই দূর আকাশে চাঁদের দিকে। মেঘে ঢেকে আছে কিন্তু তার আলোকে পুরোপুরি ঢাকতে পারেনি। অসীম দূরে চাঁদের দিকে তাকিয়ে কি যেন ভাবছে আবির। হঠাৎ দরজায় টোকা পড়তেই ভাবনা থেকে বের হয় আবির। এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার খুলতেই দেখতে পায় মিহির, আহাদ, আহিরকে। আবির ধীরস্থির কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে এত রাতে তোরা এখানে? আহির আবিরকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাইয়া, তখন আব্বুর সামনে আমাকে সাপোর্ট করার জন্য। আবির মৃদু হেসে বলে, ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। তখনই পাশ থেকে মিহির বলে, মিহির, আবির বর আব্বু সবটা বুঝে গেছে, তুই মারামারি করেছিস। আর কিছু অবহেলায় কথাটা বলে আবির। মিহির, না আর কিছু না। ওরে কি করবি কিছু ভেবেছিস? আবির গম্ভীর গলায় বলে, আবির, ওর ব্যবস্থা কাল হবে, এখন তোরা যা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। মিহির আচ্ছা বলে চলে যেতে গেলে আবির পেছন থেকে বলে, আগামীকাল কেউ যেন 12টার আগে আমাকে ডাকতে না আসে, সবাইকে বলে দিস। মিহির আচ্ছা বলে চলে যায়। আর আবির দরজা লাগিয়ে লাইট অফ করে ঘুমানোর জন্য বিছানায় যেতেই আবারও দরজায় টোকা পড়ে। মিহির বা আহির হতে পারে ভেবে বলে, আবির, বললাম না কোনো কথা থাকলে কাল সেসব বিষয় নিয়ে কথা বলবো। দরজা আবার ঠকঠক করে আওয়াজ করে ওপাশ থেকে একজন অচেনা ভারী কণ্ঠের লোক বলে, লোকটি, তুমি এখন যেই রুমে অবস্থান করছো সে রুমে আগে আমি থাকতাম, তাই তোমার উচিত আমার সাথে মার্জিতভাবে কথা বলা এবং আমার কথা শ্রবণ করা। এই বাসায় আমার কিছু আছে, সেটা নিয়েই আমি চলে যাব। কথাগুলো বলছে বন্ধ দরজার ওপারে দাঁড়িয়ে থাকা এক অচেনা লোক। লোকটির কথা শেষ হতে না হতেই হঠাৎ করে বাইরে জোর হাওয়ার সাথে বিদ্যুৎ চমকাতে শুরু করে। আবির এবার বিরক্ত নিয়ে ভেতর থেকে বলে, আবির, এটা আমার রুম, এখানে আমি ব্যতীত কাউ অবস্থান করার সাহস নেই। ধরে ও যদি নেই আপনি এখানে থাকতেন। এখন আমি এসেছি, সো আপনি অন্য কোথাও যান। রাত অনেক হয়েছে, বিরক্ত করবেন না। আমি অনেক টায়ার্ড, আমাকে ঘুমোতে দেন। বলেই আবির শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ নীরব থেকে দরজার ওপাশ থেকে আবারও বলে উঠে লোকটি, কিন্তু আমার যে সেই জিনিসটা খুব প্রয়োজন। আবির বিরক্তি নিয়ে আবারও বলে, আবির, মাঝ রাতে ফাজলামো করা হচ্ছে। আপনার যদি কিছু থেকে থাকে কাল সকালে আসবেন। আর মিহির বা আহির, তোরা কেউ যদি হস্ত, অবস্থা খুব ভয়াবহ হবে। লোকটি এবার ভারী কণ্ঠে একটা নিঃশ্বাস ফেলে বলে, লোকটা, আমার যেই জিনিসটা এই বাসায় আছে সেটা আমার লাগবে এবং এক্ষুনি লাগবে। তুমি দরজা খুলো, আমি নিঃশব্দে আমার জিনিসটা নিয়ে চলে যাব। আবির, আপনাকে বললাম না কাল সকালে আসবেন। আর আপনি এত রাতে বাড়ির ভেতরে প্রবেশ করলেন কিভাবে? প্রতিউত্তরে লোকটা শুধু হালকা হেসে বলে, লোকটা আমার জিনিস আমি নিয়ে ছাড়ব। মেঘের পরী, লাস্ট মেঘের পরী নামটা শুনে আবির অবাক হয়। আবির, আরে আপনি এই নামটা কিভাবে জানেন? কে আপনি? এই নামটা তো আমি ছাড়া কেউ জানে না। সে শোয়া থেকে উঠে তাড়াতাড়ি করে দরজা খুলে, কিন্তু সে দেখে দরজার বাইরে কেউ নেই। আবির ভাবনায় পড়ে যায়, এতক্ষণ বাইরে থেকে কে কথা বলল তাহলে? নাকি সবটাই আমার ভ্রম? হতে পারে অনেকটা জার্নি করে এসেছি, তাই হয়তো ভুলভাল শুনছি। আবার এটাও হতে পারে এই ঝড় বৃষ্টির রাতে মিহির অথবা আহির ভয় দেখানোর চেষ্টা করছে। ভেবেই দরজা আটকে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ে। শুনশান নীরব রাস্তায় স্ট্রিট লাইটের হলদে আলোতে বৃষ্টির প্রতিটা ফোঁটা দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে দুইজন পুলিশ বাইকে করে কোথাও যাচ্ছে। তাদের কথোপকথন থেকে বোঝা যাচ্ছে খান বাড়ির পরিত্যক্ত গোডাউনের কাছে মাঠের মধ্যে বড় বট গাছটার কাছে একটা লাশ পাওয়া গেছে। ওসি বাবু হুদা কিছুক্ষণের মধ্যে সেখানে আসবে। তার আগে তারা দুজন গিয়ে সবকিছু রেডি করবে। কিছু মানুষ বড় বট গাছটার কাছে পড়ে থাকা লাশটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর কিছু লোক জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়। বালুর স্তূপের উপর মুখ থুবড়ে পড়ে আছে ক্ষত বিক্ষত একটা লাশ। পাশেই লেখা আছে মেঘের পরী, তার দিকে যে চোখ তুলে তাকাবে তারই এমন অবস্থা হবে। লেখাটি দেখে মনে হচ্ছে রক্ত দিয়ে লেখা। হয়তো খুনিটা লোকটিকে মেরে তারই রক্ত দিয়ে লিখে রেখেছে। বাইকে করে পুলিশ দুজন এসে নামে। বাঁশি বাজিয়ে হাতে লাঠি নিয়ে সবাইকে সরে যেতে বলে। প্লাস্টিকের ফিতা দিয়ে ক্রাইম সিন দিয়ে জায়গাটা ব্লক করে দেয়।
কিছুক্ষণের মাঝেই সেখানে সাইলেন্স বাজিয়ে অ্যাম্বুলেন্স ও ফরেনসিকের লোক চলে আসে। তারা আশেপাশের সবাইকে জিজ্ঞাসা করে জানতে পারে, ভয়ঙ্কর চিৎকার শুনে সবাই বের হয়েই লাশ দেখতে পায়, কিন্তু অপরাধীকে কেউ দেখেনি। জিজ্ঞাসাবাদ চলছে, এর মাঝেই ওসি বাবু হুদাই এসে উপস্থিত হয়। বাইক থেকে নামতেই ফোন বেজে ওঠে। ঝিরি ঝিরি বৃষ্টির মাঝে হাতের গ্লাভস খুলে পকেট থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনের অচেনা নাম্বার দেখে ফোন কেটে দিয়ে এগিয়ে যায় ক্রাইম সিনের দিকে। আবারও পকেট থেকে ফোন বেজে উঠে। সে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই দেখে সেই অচেনা নাম্বার থেকে কল এসেছে। জরুরি কল হতে পারে ভেবে কল রিসিভ করে ফোনের ওপাশ থেকে কেউ কথা বলছে না। পুরো 1 মিনিট ওভাবেই নিস্তব্ধ কাটে। বিরক্তি নিয়ে যেই ফোন কাটতে যাবে, তখনই ফোনের ওপাশ থেকে কারো চিৎকার শুনতে পায়। এত জোরে চিৎকার আসে ওখানে থাকা সবাই শুনতে পায়। একটা ফোন থেকে এত জোরে শব্দ আসা কোনোভাবেই সম্ভব না। চিৎকারটা এত জোরে এসেছে মনে হয়েছে বড় সাউন্ড বক্স থেকে এসেছে। ওসি বাবু হুদাই ঘাবড়ে যায়, তার কান পিন ধরে গেছে, রক্ত বের হওয়ার উপক্রম প্রায়। এত জোরে চিৎকারের শব্দে, কেননা ফোনটা তার কানেই ছিল। ওখানে থাকা উপস্থিত কিছু লোক এগিয়ে এসে বলে, লোকটা, সাহেব এই আওয়াজটা হই নাই তো, আমরা বাইরে আইছিলাম। লোকগুলোর কথায় ওসি বাবু হুদাই অবাক। সে অবাক হয়ে ভাবে খুনিটা হয়তো তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সে তাড়াতাড়ি কল করে ওই নাম্বারে, কিন্তু নাম্বার সুইচ অফ বলে। এত বছর ধরে পুলিশের চাকরি করছে সে, এত অভিজ্ঞতা তার, জীবনে এমন কাহিনীর সম্মুখীন কখনো হয়নি সে, বা ঘটতে দেখেনি। ওসি বাবু হুদাই এবার লাশের সামনে গিয়ে দাঁড়ায়। চোখ দুটো উবড়ে ফেলা হয়েছে, জিহা টেনে ছিঁড়ে নিয়েছে, বুকের বা পাশে হিংস্র থাবা দিয়ে হৃৎপিণ্ডটা বের করে নিয়েছে, পা আর হাত উল্টো ঘুরিয়ে দিয়েছে। সে আর লাশের দিকে তাকিয়ে থাকতে পারে না। লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। তারপরে পুলিশ দুটোকে লাশটির সম্পর্কে খোঁজ খবর নিতে বলে সে সেখান থেকে চলে যায়। রাত 3টা বাজে মাহি একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সে উঠে পাশে টি টেবিলে রাখা পানির গ্লাস থেকে পানিটুকু ঢক ঢক করে খেয়ে নেয়। তারপরে ব্যালকনিতে চলে যায়, আনমনে আকাশের দিকে তাকিয়ে বলে, আপনি কথা দিয়ে কথা রাখেননি আবির ভাই, আপনি খুব পচা। আবারও আবিরের প্রতি এক রাশ অভিমান জন্ম নেয় অষ্টাদশীর মনে। কিছুক্ষণ ব্যালকনিতে থেকে মাহি নিজের রুমে এসে আবারও ঘুমিয়ে পড়ে। সকাল 7টা বাজে ইরা ছাদে ফুল গাছে পানি দিচ্ছে। তখনই তার মনে হলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখে আহাদ দাঁড়িয়ে আছে। ইরা আহাদকে উদ্দেশ্যে করে বলে, ইরা, তুমি এত সকালে ছাদে কি করছো? আহাদ ওর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তুমি কাল কোথায় ছিলে? তোমাকে কোথাও দেখতে পেলাম না। ইরা হেসে জবাব দেয়, আমি তো কালকে একটু বাসায় গিয়েছিলাম, আজ সকালেই এসেছি। আহাদ ইরার দিকে পলক্ষীন ভাবে তাকিয়ে আছে, তা দেখে ইরা কাশি দিয়ে বলে, ইরা, এই রকম ড্যাব ড্যাব করে কি দেখছো? আহাদ, তোমাকে দেখছি ইরাবতী, তোমার রূপের কাছে পরীরা ও হার মানবে। ইরা আহাদের কথা শুনে মুচকি হাসে। সম্পর্কে ইরা ফুফাতো বোন, ইরার বাবা ব্যবসার কাজে বাহিরে আছে। অত বড় বাড়িতে তার বোন ভাগ্নিরা একা থাকবে, কোনো বিপদ ও হতে পারে ভেবে আহনাফ খান বোন ভাগ্নিদের খান বাড়িতে নিয়ে এসেছে। ইরা আহাদের 2 বছরের বড়। আহাদই শুধু ইরাকে ইরাবতী বলে ডাকে। আহাদ গাছ থেকে একটা ফুল ছিঁড়ে ইরার কানে গুজে দিয়ে বলে, আহাদ, ওয়াও ইরাবতী, তোমাকে তো ফুলেদের রানী মনে হচ্ছে। ফুলের রাজা তোমাকে দেখলে এক্ষুনি বিয়ে করে নিয়ে যাবে। ইরা বিয়ের কথা শুনে মন খারাপ হয়ে যায়, বিষয়টা আহাদ লক্ষ্য করে। ইরা মন খারাপ করে বলে, আমার মতো মেয়েকে কোনো রাজা কেন, কেউই বিয়ে করবে না। তখনই আহাদ বলে, তোমাকে আমি বিয়ে করব ইরাবতী। ইরা আহাদের কথা মজা ভেবে হাসতে থাকে, কিন্তু বেচারা আহাদ তো সত্যি সত্যিই বলেছিল, কিন্তু ইরা বুঝতে পারে না। আহাদ মনে মনে বলে, যাক, আমার কথা মজা ভেবে নিয়ে যে তুমি হাসছো এটাই অনেক। তবে তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না, একবার তোমাকে হারিয়েছি আর হারাতে পারবো না। ইরা আহাদকে এভাবে তার দিকে তাকিয়ে ভাবতে দেখে জিজ্ঞাসা করে, ইরা, কি হলো? আহাদ, কি ভাবছো? আহাদ,
কিছু না। আচ্ছা ইরাবতী, তোমাকে যে আমি ইরাবতী বলে ডাকি তোমার কি খারাপ লাগে? ইরা মুচকি হেসে বলে, আরে না, খারাপ লাগবে কেন? তোমার মুখে ইরাবতী ডাকটা শুনতে ভালোই লাগে। আহাদ, আরেকটা কথা বলি। ইরা, হ্যাঁ বলো। আহাদ কিছু একটা ভেবে বলে, না থাক, অন্য আরেকদিন বলবো। বলেই আহাদ নিচে চলে যায়। ইরাও তার ফুল গাছে পানি দিতে ব্যস্ত হয়ে পড়ে। সকাল 8টা। মাহি ঘুম থেকে নড়ে চড়ে উঠে। হঠাৎ কোচিং এ যেতে হবে খেয়াল আসতেই ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে। কয়টা বাজে দেখার জন্য পাশ থেকে টাইম ঘড়ি আনতে ঘাড় ঘুরিয়ে তাকাতেই মাহির চোখ ছানা বড়া হয়ে যায়।